চলুন ফিরে যাই নাট্যকার, অভিনেতা এবং প্রিয় নাট্যজন মামুনুর রশিদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং সেই সাথে শুভেচ্ছা জানাই আরও একবার। 20তম বর্ষে পদার্পণ করছে প্রিয় বাংলা ভিশন এবং সেই চ্যানেলটির সাথে আপনার সম্পৃক্ততা আজ নয়, অনেকগুলো বছর আগে থেকে, সেই শুরুর সময়ের গল্পটা একটু জানতে চাই আপনার কাছে। যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মুক্তিযুদ্ধোত্তরকালের নানান সংগ্রাম, লড়াই, সব জায়গায় তার সঙ্গে দেখা হতো, কথা হতো। এবং উনি পছন্দ করলেন আমারই একজন পছন্দের মানুষ, প্রিয় মানুষ, যিনি বিটিভিতে আমার অধিকাংশ নাটকের প্রযোজনা করেছেন, মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমান যখন এই কাজটিতে যুক্ত হলেন তখন সেই উত্তরার তার বাড়ি, তার কাছাকাছি একটা অফিস নিয়েছিলেন এবং সেখানে আমাকে ডাকতেন প্রায়ই এবং লোগো দেখাতেন যে এরকম একটা লোগো করতে চাচ্ছি, এরকম একটা স্লোগান যাবে সঙ্গে, এগুলো নিয়ে বিস্তর কথাবার্তা বলতেন। তো যাই হোক, তারপরে একদিন স্টেশনটা ইয়েতে এলো, অনএয়ারে এলো। অনএয়ারে আসার আগেই আমি একটি নাটক, সুবর্ণা মুস্তফা, আমি আরও কয়েকজন শিল্পীদের নিয়ে আমি নাটকটি লিখলাম এবং নির্দেশনা দিলাম। এবং সেটি ওই যখন এই চ্যানেলটির যখন উদ্বোধন হলো তখন সেই নাটকটি দেখানো হলো। এরপরে আমি আরও দু একটি নাটক করেছি, কিন্তু একটা বড় করলাম 40 পর্বের, অস্ট্রেলিয়াতে গিয়ে একটা সিরিয়াল করলাম, সেই সময় দক্ষিণায়ন। হ্যাঁ, দক্ষিণায়ন, সেই সিরিয়াল করলাম, সেটাও এখানে প্রচার হয়েছে। এরপরেও টুকটাক নানা সময়ে নানা প্রযোজনা করেছি। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যেহেতু এখানে সাদেক হোসেন খোকা ছিলেন, মুস্তাফিজুর রহমান পরে একটা সময় চলেও গেলেন, তো আমার সাথে যোগাযোগটা ছিল। এরপর তো সাদেক হোসেন খোকা অসুস্থ হয়ে পড়লেন, বিদেশ চলে গেলেন। তো এই খোকা, সাদেক হোসেন খোকা একাধারে যেমন মুক্তিযোদ্ধা ছিলেন, তেমনি খুব ভালো সংগঠক, রাজনীতি করতেন। এবং রাজনীতিতে, আমরা তো রাজনীতি করি না, একেবারেই কোনো রাজনৈতিক দলের সাথে পরিচয় নেই, কিন্তু উনি অত্যন্ত সম্মানের সঙ্গে আমাদেরকে দেখতেন। সেটা একটা মুক্তিযুদ্ধের কারণে। আরেকটা হচ্ছে যে উনি সবসময় বিশ্বাস করতেন যে শুধু দলের লোকদেরকে দিয়ে দেশ চলবে না, সব ধরনের লোকের যদি সমাবেশ না ঘটানো যায় তাহলে দেশ চলবে না। যাই হোক, আজকে এই বাংলা ভিশনের প্রতিষ্ঠা দিবসে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি। এবং সেই সাথে যে প্রথম দিকের যে উদ্যোগ, অনুষ্ঠানের যে সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছিলেন মুস্তাফিজুর রহমান, তাকেও, তিনি অসুস্থ, ভালো আছেন এখন, তাকেও আমি স্মরণ করি। আমরাও কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করছি, মোস্তাফিজুর রহমান এবং সেই সাথে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যার হাত ধরে বাংলা ভিশনের পথ চলা শুরু হয়েছিল। বাংলা ভিশন পথ চলার 19 বছর পেরিয়ে গেছে এবং 20তম বর্ষের যাত্রা শুরু করছে। বাংলা ভিশনের সাথে সাথে গণমাধ্যমে অনেকগুলো চ্যানেলে আসলে কাজ করছে এবং সেখান থেকে আমরা অসংখ্য নির্মাণ পেয়েছি, সেটা নানান অনুষ্ঠানে আমরা দেখেছি। দর্শকদের তো একটা চাহিদার জায়গা থাকে এবং চ্যানেলগুলোর একটা বড় দায়বদ্ধতা থাকে। আপনি একজন গুণীজন হিসেবে, নাট্যজন হিসেবে আপনার কি মনে হয় যে আমরা কি সেই দায়বদ্ধতার জায়গায় সঠিকভাবে আগাতে পারছি? আমরা কি দর্শকদের মনে যেই সংস্কৃতি অঙ্গনের খোরাকটা আছে সেটা মেটাতে পারছি? এই চ্যানেলগুলির একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে চ্যানেলগুলিতে প্রধানত লগ্নি হচ্ছে মালিকদের, কিন্তু পরবর্তীকালে চ্যানেল যখন চলতে শুরু করে তখন কিন্তু হচ্ছে যারা স্পন্সর, যারা বিজ্ঞাপনদাতা, তারা একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে এবং তাদের কথাবার্তা, তাদের রুচিবোধ, তাদের ভাবনা, এগুলো কিন্তু আমাদের অনুষ্ঠানে প্রতিফলিত হয়।
এবং আরেকটা যেটা হয় দর কষাকষি, দর কষাকষির ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে যায় যে সেখানে খুব অল্প টাকা দিয়ে অনুষ্ঠান নির্মাণ করা, সেই অনুষ্ঠানকে জনপ্রিয় করা, এটা কঠিন হয়ে পড়ে। এবং একটা পর্যায়ে এমন দেখা যায় যে চ্যানেলের যারা কাজ করেন, চ্যানেল মালিক এবং চ্যানেলে যারা কাজ করেন, তারা গা ছাড়া দিয়ে দেন, আচ্ছা যাই হোক কোনো মতে চ্যানেলটা চলুক। তো এই যে মানে একটা ভাবনা যে একটা অনুষ্ঠান ভালো করতে হবে, মানুষের মনোরঞ্জন শুধু না, মানুষকে, টেলিভিশনের জন্মই হয়েছিল কিন্তু মানুষকে সচেতন করার জন্য। এবং এই নাটক বলুন, অনুষ্ঠান বলুন, বিভিন্ন অনুষ্ঠান, শিশুদের অনুষ্ঠান, বড়দের অনুষ্ঠান, সব কিছুই ছিল যে যেহেতু এটা একটা ড্রয়িং রুমের মধ্যে সপরিবারের সমস্ত লোকজন দেখেন, কাজেই তাদের চিন্তার ক্ষেত্রে একটা প্রভাব ফেলার জন্যই কিন্তু টেলিভিশন এসেছিল। কিন্তু এখন তো টেলিভিশন ড্রয়িং রুম থেকে আসলে হাতের মুঠোয় চলে এসেছে, আমরা এখন এই হাতের মুঠোয় যাওয়াটাতে খুব একটা বিপরীত প্রতিক্রিয়া হয়েছে। বিপরীত প্রতিক্রিয়া মানে সোশ্যাল মিডিয়া, যেটাকে বলি আমরা সোশ্যাল মিডিয়া, এবং বিশেষ করে ইউটিউবে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো সরকারি অনুশাসন নেই, কোনো সেন্সর নেই, এবং যারা ইউটিউব চালান তারাও এগুলো ভাবেন না। তারা ভাবেন শুধু যেটা পপুলার হলেই হলো, এবং সেটা কোনো অশ্লীল জিনিস নিয়েও যদি পপুলার হয় তাও ঠিক আছে, কারণ তাদের ভিউ বাড়াতে হবে। এবং এই যে শব্দটা এসেছে পৃথিবীতে, ভিউ, এবং বিশেষ করে এই ভিউটার গুরুত্ব দেন আমাদের স্পন্সররা, যারা আমাদেরকে অনুষ্ঠান স্পন্সর করেন, আসলে বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টাতেই বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টা তারা দেখেন। এবং যার ফলে শুধু এটা না, এখন চলচ্চিত্রও কিন্তু প্রভাবিত হচ্ছে। চলচ্চিত্রে যেমন শুধু প্রযোজক ছিল যে টাকা, লগ্নিকারক যারা ছিলেন, তার বাইরেও কিন্তু এখন এই স্পন্সররা ঢুকে গেছে, এবং তাদের প্রোডাক্ট শুধু বিক্রি করছে তা না, তাদের রুচিটাকেও। এবং আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম, রুচির দুর্ভিক্ষ নিয়ে আপনার একটি কথা সে সময় বেশ আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছিল, ঝড় উঠেছিল। তো রুচির দুর্ভিক্ষ তো একটা আমাদের মধ্যে আছেই, যেটা শুরু হয় রাজনৈতিক জীবন থেকে। রাজনৈতিক জীবন থেকে শুরু করে, রাজনীতি তো আমরা সবাই একটা রাজনৈতিক জীবনের অন্তর্গত। রাজনীতি তো আসলে দেশকে শুধুমাত্র রাজনীতি করতে পারে না, সংস্কৃতিরও দরকার আছে আসলে দেশকে গড়ার জন্য। এইটাই সর্বনাশ হয়েছে যে এক সময় রাজনীতি সংস্কৃতির কাছে যেত, আরেক সময় রাজনীতি সংস্কৃতির পাশাপাশি কাজ করত, যেমন 60-এর দশকে যেটা ঘটেছিল। কিন্তু যখন এটার বিচ্ছেদ হয়ে গেল, রাজনীতিবিদরা যখন সংস্কৃতিকে পাত্তা দিতে আর চাইলেন না, তখন থেকেই কিন্তু সংকটটা শুরু হয়েছে। এখন এই সংস্কৃতির, এখন একটা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি এদেশে এসে ব্যবসা করবে, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে তার ভাবার দরকার কি? তার ভাবার তো কোনো দরকার নেই। কিন্তু আবার অন্যরকম হয়, যেমন বাচ্চাদের অনুষ্ঠান সিসিমপুর তো দেখেছেন না? অবশ্যই। সিসিমপুরের আমি মানে প্রধান লেখক ছিলাম, এবং ক্যারেক্টারগুলো আমি এবং আমার টিম, হালুম, টিকটিকি, হ্যাঁ, এগুলো সব আমাদের তৈরি করা। এটা নিয়ে বিদেশিদের সাথে প্রচুর তর্ক বিতর্ক হতো, এবং তর্ক বিতর্কের হতো যে আমরা আমাদের সংস্কৃতিটা বুঝি, এখানে কোন চরিত্রগুলো ওয়ার্ক করবে, কোন চরিত্রগুলো করবে না, এটা আপনাদের চাইতে আমরা ভালো বুঝি। 20তম বর্ষে বাংলাভিশন পদার্পণ করছে আগামীকাল। 20তম বছরের পথ চলাটা কেমন হতে পারে? আপনি একজন গণমাধ্যমের কর্মী হিসেবে, একজন বিশিষ্ট নাট্যজন হিসেবে আপনি কি প্রত্যাশা রাখেন? এত কিছু জড়িয়ে আছে একটা স্টেশনের, একটা টেলিভিশন স্টেশন চালাতে গেলে তার অর্থনৈতিক দিক, তার সামাজিক দিক, তার রাজনৈতিক দিক, এই এতগুলি মুখ্য দিককে সামাল দিয়ে বাংলাভিশনকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাও
কঠিন কাজ, কিন্তু তারপরেও আমরা কিন্তু স্ক্রিনটাকে চাই। এক সময় যেটা বাংলা ভিশনের স্ক্রিনকে দেখতাম, চমৎকার চমৎকার নাটক, অনুষ্ঠানমালা এগুলি প্রেজেন্ট করতো এবং খুব মুগ্ধ হয়ে। এবং আজকে যে ইন্টারভিউটা নিচ্ছিলেন, একটা ছিল দুপুরবেলায় অনুষ্ঠান, কফি উইথ বা কিছু একটা, খুব ইন্টারেস্টিং, 1 ঘন্টার অনুষ্ঠান ছিল। আমি এসেছি 2 একবার। তো এরকম সৃজনশীল কিছু পথ খুঁজে বের করতে হবে, যেটা দেখার জন্য আমরা উন্মুখ হয়ে থাকব। আমি এই বাংলা ভিশনে একটু বলছিলেন যে স্মৃতি কথা, বাংলা ভিশনে একটা অনুষ্ঠান করতাম সময় অসময়। এটা একটা হার্ড টক মতো অনুষ্ঠান, পলিটিক্যাল পার্টির নেতারা আসতেন 1 to 1, আমি এবং ওনার ইন্টারভিউ নিতাম। আমার খুব ভয় লাগছে, আমি উপস্থাপক হিসেবে আরেকজন উপস্থাপকের ইন্টারভিউ নিচ্ছি, যিনি আবার এইটা খুব কাজটা কঠিন, অনেক বড় বড় নীতি নির্ধারকদের সাথে বসতেন। কঠিন। তো ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে, হোসেন মোহাম্মদ এরশাদকে ডেকেছিলাম আমি, ওনার লোকজন সবাইকে নিয়ে আসছেন। আসার পরে এখানে না, বাংলা ভিশনের আরেকটা স্টুডিও মতো ছিল গুলশানে, সেই বাড়িতে, সেখানে এসিটা খুব দুর্বল, উনি ঘামছেন। তারপরে এমন সব প্রশ্ন করছি, ওনার ঘামটা আরও বেড়ে গেল। আমাকে বারবার আগে বলা হয়েছিল যে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না। তা আমি ব্যক্তিগত প্রশ্ন করব না, কিন্তু আমি বলছি আপনি তো কবি, আপনি তো কবিতা লেখেন না কেন এখন? আপনি যখন সবচেয়ে ব্যস্ত ছিলেন রাষ্ট্রপতি, তখন কবিতা লিখতেন, আর এখন তো আপনি রাষ্ট্রপতি নেই, আপনার ব্যস্ততা কম, এখন কবিতা লেখেন না কেন? তো উনি বলে, না আমি লিখি, লেখার চেষ্টা করি, তারপরেও অনেক কাজের ব্যস্ততা থাকে, এই জন্য লিখতে পারি না। তো আপনার শিশুটি কেমন আছে? এই ব্যক্তিগত ব্যাপারের দিকে ঢুকছি। বাচ্চাটা না থাকলে আপনার কাছে কেমন লাগে? আপনি খুব টেকনিক্যালি প্রশ্ন করতে পারেন, বলতেই হয়। হ্যাঁ, এইরকম প্রশ্ন করলাম না, সবাই আমাকে জিজ্ঞেস করতো, পলিটিশিয়ানরা, প্রশ্নপত্র পাঠান। তা আমি একটা প্রশ্নপত্র পাঠিয়ে দিতাম, 10-12টা প্রশ্ন, কিন্তু আসলে প্রশ্ন করতাম আমি 2টা। ওই প্রশ্নের করে ওর মধ্যে থেকে কথা বের করে, আচ্ছা আপনি তো এই কথাটা বলেছিলেন 30শে এপ্রিল অমুক জায়গায়, বলেছিলাম নাকি? যে হ্যাঁ, এই যে দেখেন কাগজটি আছে, এখন এটা করছেন কেন? এরকম প্রশ্ন করতাম। তো আমার এই প্রশ্নের ইয়েতে বারবার রেকর্ডিং বন্ধ করে ওনার ঘামটা মুছে টুছে পানি টানি খেয়ে আবার শুরু করতাম। এরকম করতে করতে অনুষ্ঠানটি একসময় শেষ হলো, কিন্তু ওনার যারা সহযোগী তারা আমার উপরে বেশ ক্ষিপ্তই হলেন। আজকের এই আয়োজনের প্রশ্ন করে আমি আপনাকে আসলে বিপাকে ফেলতে পারছি না, তবে আমি অবশ্যই উপস্থাপক হিসেবে উপকৃত হলাম। কোন 2টি প্রশ্ন আপনি করতে নাই আজকের আয়োজন শেষে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আমিও চাই এমন উপস্থাপক হতে। তারপরে ধরুন ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে, তো ওনার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওনার যে সহযোগী তারা বলছে চলেন চলেন। তা আমি ওনাকে বললাম যে আপনার কষ্ট দিলাম অনেক, 1 কাপ কফি খাই। আচ্ছা ঠিক আছে। তুমি এই ঘরটায়, এক ঘরের ভেতরে বন্দি হয়ে, ঘরের ভেতরে তাদেরকে বসালাম, বসানোর পরে এসি টেসি ছেড়ে দিয়ে কফি দিলাম। তিনি প্রথমেই বললেন, মানে ইউ হ্যাভ মেড সাম ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার জন্য খুব খুশি হওয়ার কথা। তারপরে সেই কফির সময়টা প্রলম্বিত হতে হতে 45 মিনিট হয়ে গেল, কফি খাওয়া গল্প করা, কফি খাওয়া গল্প করা। আমাদের কাছেও খুব ভালো লাগতো যদি আজকে আমি আমার প্রিয় নাট্যজন, আমাদের প্রিয় নাট্যজন মামুনুর রশিদকে নিয়ে এমন দীর্ঘ আলাপচারিতার সুযোগ পেতাম, কিন্তু আমাদের সময় শেষ হয়ে এলো। টাইমলাইন। খুব ভালো লেগেছে আপনাকে পেয়ে, এবং আমরা বিশ্বাস করি যেভাবে 19 বছর আপনাদের সকলের ভালোবাসা এবং আপনাদের সকলের একসাথে কর্মসম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা যেভাবে পার করেছি, আমরা 20তম বর্ষ কেন, আগামীর প্রত্যেকটি বছরই আসলে এমন সুন্দরভাবে কাটাতে পারবো। নিশ্চয়ই। এবং বাংলা ভিশনের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। পবিত্র আল কোরআনে বলা আছে, তিনিই তোমাদের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। তিনিই তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বুদ্ধি এবং পরস্পরের প্রতি মায়া মমতা দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।